রাজনীতি সচরাচর যা ফেস করে তাই ফেস করছি। নিজেকে মানিয়ে তুলছি। আ ১ম এ যখন রাজনীতিতে এসেছিলাম তখন আম এই জিনিসগুলিকে সাথে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল। বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে সময়ের সাথে, সাথে। না আমি তো আম ৯৭ সালে আসি লন্ডন থেকে। তো সেখানে অনেক বছর থেকে আসার পর ২০০১ থেকে আমি পরোক্ষভাবে রাজনীতিতে জড়াই আমার বাবার সাথে। ২০০৬ এ যে ইলেকশন হওয়ার কথা ছিল, সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম বিএনপির বিরুদ্ধে ভোলা ৪ আসনে। তো সেটা তো আপনার 111 সরকার চলে আসলো। সেই নির্বাচনটা আর হলো না। পরবর্তীতে বাবা যখন ইন্তেকাল করেন ২০০৮ এ তারপর আমি I stepped in ফুল টাইম আরকি। তো সেই সময় অনেক কিছুই অ্যাডজাস্ট করা অনেক কঠিন ছিল। বাট এখন তো সবকিছু অ্যাডজাস্ট করে ফেলছি। আমরা করব। ছোটবেলা থেকেই পলিটিক্যাল ওই জিনিসটা ছিল যে আমরা পলিটিক্স করব। আর আমার বাবার ব্যাপারটা ছিল আমার বাবা আমাকে পলিটিক্সের সাথে রাখত ছোটবেলা থেকে। একটা কথা বলি, আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন, আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা। আ হয়তো আপনি একটা নমিনেশন পাবেন। কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে আ গড়ে তোলাটা এটা আসলে একটা এডুকেশনের ব্যাপার। এটা বাই টাইম বা এক্সপেরিয়েন্স হয়। সেটা পলিটিক্যালি এডুকেটেড হতে হয়। এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না। এটা সময়ের সাথে, সাথে আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ হন। আমি ব্যারিস্টার রফিকুল হকের সাথে জুনিয়র হিসেবে ৪ বছর ছিলাম, ৪-৫ বছর। তারপর আমি একটা কলেজ করি ব্রিটিশ স্কুল অফ ল নামে, যেখানে আমরা ইউনিভার্সিটি অফ লন্ডনের এলএলবি কোর্স করাই। তো সেটাই বেসিক্যালি ছিল। প্র্যাকটিস করতাম, তবে ওরকম ফুল টাইম না। তারপর ২০০৬ থেকে বলতে পারেন ফুল টাইম পলিটিক্সে ঢুকেছি। আমি শিক্ষকতা করি। আমি একটা কলেজের প্রিন্সিপাল ব্রিটিশ স্কুল অফ ল নামে। আমরা ইউনিভার্সিটি অফ লন্ডনের রেজিস্টার্ড সেন্টার উই টিচ ল অ্যান্ড ইউনিভার্সিটি অফ লন্ডন। বাস এই। তবে এটা আসলে বাই টাইম পরিবর্তন হয়। যখন আমরা একদমই বিদেশ থেকে চলে আসছি, আ তখন নিজেকে মানানোটা অনেক কঠিন ছিল। বিকজ আমাদের হয় কি, আমরা যখন অনেকদিন বিদেশে থেকে দেশে আসি, তখন এক টুকরো আমেরিকা, এক টুকরো লন্ডন, বাংলাদেশ আমরা বানিয়ে ফেলি। আমাদের ওই সার্কেল, আমরা ওই জিনিসগুলি স্মৃতিচারণ করি, লন্ডনে কি করতাম এভাবে। সো আর পলিটিক্সটা একদম রুট লেভেলের। আর আমি পলিটিক্স করেছিলাম ভোলাতে। একদমই রুট লেভেলে যেতে হয় ওখানে। তো সেখান থেকে সময়ের সাথে, সাথে আমি সিউর যে আজকে আমি অনেক বেটার পজিশনে। কমিউনিকেট থেকে আরম্ভ করে সবকিছু বা এই রাজনীতি ধরা, বোঝা। একটা সময় অনেক কিছু সারপ্রাইজিং লাগতো। বিকজ আমরা তো আর এই ধরনের রাজনীতি দেখে খুব একটা অভ্যস্ত ছিলাম না। এসব থাকাটা তো খারাপ কিছু না, বা জনগণ কিভাবে আমাকে পারসিভ করে সেটা আমি 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 না। বাট ডেফিনিটলি আমরা যেই প্রজন্মের, আ তাদের কাছ থেকে তো আপনি আগের প্রজন্মে যারা ছিলেন উনাদেরকে সম্মান রেখে বলি, উনাদের চেয়ে তো ডিফারেন্ট আমরা হব, এটাই তো খুব স্বাভাবিক। এবং আমি সিউর উনাদের এই ডিফারেন্সটা মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম আমাদেরকেও উনাদেরকেও রেসপেক্টের জায়গাটা রাখতে হবে। এমন একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে হরতাল ডাকলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে হরতাল হতো শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিতে হরতাল ডাকলে এনএসইউ বা আইইউবিতে হয় না। সো আপনার বুঝতে হবে যে এখানে একটা অনেক স্তর স্তরের একটা ব্যাপার আছে, যেখানে একটা ডিফারেন্স দাঁড়িয়ে গেছে। আই এম নট সেইং এটা ভালো কি খারাপ। কিন্তু আগে এই স্তরটা এরকম ছিল না। এখন এই ক্লাস বা এই স্তরটা হয়ে গিয়েছে যে আম একটা। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিছুটা সেখানকার, আবার কিছুটা এখানকার। আমি এদিক থেকে খুব লাগে। আমি যখন বিএনপি জোটে ছিলাম, I was probably the youngest আম শীর্ষ নেতা যে ছিল যেখানে। আমি ১ম ১.৫-২ বছর একদমই শেখার ভূমিকাটাই ছিলাম। আমি সেরকম ভূমিকা, আমি অনেক দূরে বসতাম। শুনতাম, কারণ এত বড়, বড় রাজনীতিবিদ সেখানে যারা ছিলেন, বিএনপি চেয়ারপারসন থেকে আরম্ভ করে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক বড় রাজনীতিবিদরা ছিলেন। পার্লামেন্টে ভূমিকা ছিল, অ্যাক্টিভ ভূমিকা ছিল। আ মিডিয়াতে অ্যাক্টিভ ভূমিকা ছিল। বস্তুনিষ্ঠভাবে সরকারের সমালোচনা করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে জনগণ অ্যাকসেপ্ট করেছে। কোনো ক্ষেত্রে হয়তো জনগণ করেনি। বাট আ বলে না, ট্রেন চলা আরম্ভ হয়ে গিয়েছে। তো আমি মনে করি আই এম ভেরি লাকি এদিক থেকে, আলহামদুলিল্লাহ, যে আমি সেই সুযোগটা পেয়েছি। যে ১২ বছরে সেরকম একটা শীর্ষস্থানীয় জায়গায় বসে রাজনীতি শেখাটা, আমি মনে করি সেদিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান। তো বিএনপি চেয়ারপারসন জেলে যাওয়ার পরে বিএনপির ২০ দল আর আম ঐক্যফ্রন্টের সাথে আ যেই ব্যালেন্সটা করার দরকার ছিল, আমার মনে হচ্ছিল সেই ব্যালেন্সটা হচ্ছিল না অনেক ক্ষেত্রে। বাট সেটাও ইনাফ ছিল না আমাদের জোট ভাঙার জন্য। এটা হতেই পারে। একটা জোটের মধ্যে সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু হঠাৎ করে যখন বিএনপি এই নির্বাচন, দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট
প্রত্যেকটা রাজনৈতিক দলের অপোনেন্টের সাথে একটা ট্যাগ লাইন থাকে, কারো বিরুদ্ধে ছিল। এই সরকারের বিরুদ্ধে আমাদের যেটাকে বলা হয় মেইন জায়গাটা ছিল, সেটা হলো মেইন কনসার্নটা ছিল, সেটা হলো এই সরকার ডেমোক্রেটিক না বা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা আসছে। তো আর আমরা নির্বাচনে অংশগ্রহণও করেছিলাম এই কথাটার জন্যই যে আমরা দেখাবো কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না। এবং আপনার যদি স্মরণ থাকে, সেই সময় আমাদের কথাই ছিল যে আন্দোলনের পার্ট হিসেবে আমরা এই নির্বাচনে যাচ্ছি, এবং আমরা জাতিকে দেখাতে সক্ষম হয়েছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, তো প্রশ্নটা কোনো নির্বাচনই হয় না। এরপরে আমি মনে করি না যে পলিটিক্যাল কোনো সিগনিফিকেন্স ছিল সেই মুহূর্তে বিএনপির সংসদে যাওয়াটা। জনগণের মাইন্ডসেটটা সেভাবে ক্রিয়েট করে যাওয়া দরকার ছিল। জনগণকে আপনার পলিটিক্সে আমরা যখন কোনো কিছু দেই, তখন আমাদের জনগণের মাইন্ডসেটটা ক্রিয়েট করে নিতে হয়। হঠাৎ করে আপনি দিয়ে দিতে পারবেন না কোনো কিছু। বিএনপি 90 দিনই সংসদে যাওয়ার বিরুদ্ধে বলছিল, বাট হঠাৎ ওয়ান ফাইন ডে বিএনপি ডিসাইড করেছে, কারোর সাথে কথা বলেনি। মেবি বিএনপির দিক থেকে বিএনপি পলিটিক্যালি কারেক্ট কিনা আমি সেটা বলতে পারবো না। হোয়াট আর দ্য কনসিডারেশনস যারা সেটা আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, কি কি ব্যাপার ছিল সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে সেই রাইট বা সেই অধিকারটা অনেকাংশে কমে গিয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে কথা বলার জায়গায়, যেহেতু তারাই পার্লামেন্টে যাচ্ছে। আবার অন্য জিনিসটা হতে পারতো, আমাদের সাথে যদি কথা বলতো আমরা বলতাম ঠিক আছে, যদি পার্লামেন্টে যেতেই হয় সেক্ষেত্রে পার্লামেন্ট ওই ফোরাম হিসেবে ব্যবহার করুক, বেতন নিবে না, গাড়ি নেবে না, কোনো বেনিফিট নিবে না। পলিটিক্সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে অনেক কিছু থাকে। আমরা 2014 সালে আমি অলি আহমেদ আমাদেরকে সরকারের তরফ থেকে অনেক কিছু ছিল, আমরা করিনি। সো আমরা উই ওয়ার ডেডিকেটেড টু পিপল।